স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি কানিস লাবণী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে গাজীপুরের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। একই সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2 মাস পর শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। কয়েক দফার বিরতিতে প্রায় 5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। আলোচনা করব। সবার অন্যতম এজেন্ডা ছিল মেয়র জাহাঙ্গীর ইস্যু, পাশাপাশি ইউনিয়ন নির্বাচনে সহিংসতা এবং দলের বিদ্রোহী প্রার্থী নিয়েও আলোচনা হয়। সভা শেষে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ ও তার জবাবে সন্তুষ্ট না হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মতিক্রমে মেয়র জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদেও বহিষ্কার করা হয়েছে। কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। বিদ্রোহী প্রার্থী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত আগে ছিল সেটা তো থাকবে, কিন্তু বিদ্রোহীদের যারা মদত দিয়েছে তারা নেতা হলে কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে। এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। আওয়ামী লীগ 100 বছরেও কোনোদিন তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বহিষ্কারের খবরের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের কার্যালয়ে এ নিয়ে কথা বলেন তারা। আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে। এই জন্য আমরা গাজীপুরবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। অন্যতম ভূমিদস্যু, যিনি গাজীপুরের মানুষের জমি জবরদখল করে রাস্তার নাম করে ওই জায়গায় অর্ধেক ড্রেন করে অর্ধেক রাস্তা করে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা রাজস্ব উনি নিজের পকেটে ঢুকিয়েছেন। আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন 3 জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে আজ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। একই ইস্যুতে ধারাবাহিক কর্মসূচির চিন্তাও করছে দলটি। প্রয়োজনে সংসদ থেকে একযোগে পদত্যাগের চিন্তাভাবনাও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান বিএনপির একজন এমপি। মারুফা রহমানের প্রতিবেদন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির কথা বলছেন তার চিকিৎসকরা। তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বারবার দাবি তুলেছেন বিএনপি নেতারা। পরিবারের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে একাধিকবার। সবশেষ খালেদা জিয়ার শরীরে রক্ত দেওয়া সহ তার এন্ডোস্কোপি করানো হয়েছে। গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি তৃণমূলের কর্মীরাও নেত্রীর চিকিৎসার দাবিতে জোরালো আন্দোলন চায়। জনগণ চায় বিএনপি ঘুরে দাঁড়াক এবং বিএনপির মাঠ পর্যায়ে কর্মীরা চায় যে বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে।
সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে যে কোনো সময় একযোগে সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সাংসদেরাও। পার্লামেন্টে বলেছি যে যদি ম্যাডামকে আমরা বাঁচাতেই না পারি, আমার দলের নেত্রী যদি নাই বাঁচে, তাহলে আমাদের পার্লামেন্টে থেকে লাভ কি? দলের সিদ্ধান্ত আসতে পারে বলে আমি অ্যাপ্রিহেন্ড করি। আমি আপনাকে বলছি তো যে আমি যে কথা বলতে চাই যে এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবার পরেই তো আমার সিদ্ধান্ত নেব, আবেগের সাথে বলিনি, আমি বিবেকের সাথে বিবেক দিয়েই বলেছি। ওনাকে বাইরে যেতে না দিয়ে ওনার যদি আজকে কোনো অঘটন ঘটে, এর দায়িত্ব সম্পূর্ণ রকমভাবে সরকারকে নিতে হবে। 13 নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে সরকার জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, হাসপাতালে তার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানো না হলে এর দায় নিতে হবে সরকারের। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। শনিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত একাধিকবার খালেদা জিয়াকে রক্ত দেওয়া হয়েছে। সিসিইউতে চিকিৎসা চলছে তার, করা হয়েছে এন্ডোস্কোপিও, বাড়ছে ক্যান্সারের উপসর্গ। গেল এক সপ্তাহে চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেছেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আপনাদের বেলা লীলা খেলা, যখন মনে হবে লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, ইন্ডিয়া যাবেন, তোফায়েল আহমদ সাহেব কতদিন থাকলেন, মোহাম্মদ নাসিম এখন নাই কিন্তু গেছে। অথচ বেগম জিয়ার ব্যাপারে তারা সবাই বলছে আমরা আইনের দ্বারা বাধা আছি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তাদের নেত্রীকে সরকার এখন জীবন থেকেই সরিয়ে দিতে চায়। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে চক্র। বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের নেত্রীর আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করে শ্রমিক দল। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সেখান থেকেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যেখানে প্রশ্নটা জীবন মৃত্যুর, সেখানে কোনো রাজনীতি নাই। সময় খুব গুরুত্বপূর্ণ। খুব দ্রুত যদি তাকে চিকিৎসার জন্য বাইরে না পাঠানো হয়, এই সিদ্ধান্তের বিলম্বের জন্যই এই সরকারকে দায়ী থাকতে হবে, অভিযুক্ত হতে হবে। গেল শনিবার ভর্তির পর 7 দিন ধরে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশের বৃহত্তম দুটি কবরস্থানকে কেন্দ্র করে অপরাধের নিরাপদ অভয়ারণ্যে গড়ে তুলেছে অপরাধী চক্র। কবর দখল করে ঘর নির্মাণ, চুরি, ছিনতাই থেকে শুরু করে মাদক কেনাবেচা, এমনকি দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে কবরস্থানগুলোকে। এই বাস্তবতায় কর্তৃপক্ষ বলছে বিষয়টি সম্পর্কে তারা অবগত। শিগগিরই অভিযান করে ব্যবস্থা নেওয়া হবে। লোকমান বাবুর ক্যামেরায় বিস্তারিত দেখুন তাইমুর হাসান শুভর প্রতিবেদনে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 86 একর বিশিষ্ট দেশের সর্ববৃহৎ কবরস্থানটির মূল ফটকের ভেতরেই প্রতিদিন বসে মাদকের রমরমা হাট। বিশ্বাস করেন ভাই, এটা পিওর ভাই, একদম আপনি খাইলে বুঝতে পারবেন। সমস্যা নেই তো না? শুধু তাই নয়, নির্বিঘ্নে মাদক নিতে কবরস্থানের ভেতরেও আসর জমে প্রায় নিয়মিত। কবরস্থানের ভিতরে খায়, তাহলে মানুষের খারাপ লাগে না যে আমরা নিজের কাছে খারাপ ভাই, মানুষের খারাপ বলছেন। কবরের ভেতরেই খেলতে আসা এক তরুণের কাছে জানা গেল, শুধু মাদক বিক্রি কিংবা সেবন নয়, এখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে অহরহ। ফোন ছিনতাই হয়েছে, এইরকম মানুষ ঘুরতে আসছে, ওরা তো বোঝে না, ঢুইকা পরে কবরস্থানের ভিতরে, আর ওই সময় ছিনতাই হয় এইভাবে। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের চিত্র যেন আরো করুণ। এখানে মৃতদের কবর দখল করে ঘর নির্মাণ করে ভাড়াও দেয়া হয়েছে। এটা কি রুম আপনার ভাড়া নেন নিজের? হ্যাঁ, আমরা ভাড়াই থাকতে পারি। ভাড়া দেই, এর নাম জানি না, আমি নাম বলতে পারবো না।
এই কবরস্থানটিতে বসে মাদকের জমজমাট আসর। তবে এখানে মাদক সেবন চলে কবরের ওপর বসেই। সকালবেলা যদি বিকেল টাইমে আপনি দেন দেখবেন না হলো 500 জন এসে যাবে, 500 জনের বই দেখা যায়। আমি মাঝে মধ্যে আমিও টান দিই। খোঁজ নিয়ে জানা গেল প্রায় প্রতিটি কবরের ভেতরেই লুকিয়ে রাখা হয় মাদক। কৌশলে কথা বলতেই একটি কবরের ভেতর থেকে মাদক বের করে দেখালেন ইমন নামের এক মাদক সেবী। ভয় করে না তোর যে খাচ্ছে, ভয় করে না? ভয় তো করি। শুধু দখল কিংবা মাদক বিক্রি করেই ক্ষান্ত হননি অপরাধীরা। কখনো কখনো ধর্ষণের মতো ঘটনা ঘটছে এখানে। বাইরে ঢুকানোর পর প্রথম 5-6 জন আইছে, আয়ার পরে ওরা আবার ফোন দিয়ে আরো 10-12 জন আনাইছে, আর এমন চিৎকার মারতেছে, এরপর সে ছাড়ানো। কিন্তু কবরস্থান সংরক্ষণ কিংবা নিরাপদ রাখতে ঘাটতি কোথায়? সিকিউরিটির দায়িত্ব কতজন আছে? একজনও নেই বর্তমানে সৈন্য পোস্ট। কি বলেন? হ্যাঁ, এত বড় কবরে সিকিউরিটি নেই? না, একজনও নেই। আচ্ছা, এই যে কবরস্থান পুরোটা কি আপনাদের বাউন্ডারি হচ্ছে? না, বাউন্ডারি হয়েছিল, মানে বাইরে ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। অন্যদিকে এই কবরস্থানগুলো পবিত্র ও নিরাপদ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর এবং রায়ের বাজার কবরস্থানে ওয়াল না থাকার কারণে মাঝে মধ্যে আমরা কিছু অনিয়ম এবং কিছু দুষ্কৃতিকারীদের অসামাজিক কিছু কার্যকলাপের খবর আমরা পাই। আমরা কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সেখানে আমরা ওয়াল করে কবরস্থানটিকে একেবারে নিরাপদ করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদাবরে খালার বাসা থেকে নিখোঁজ 3 বোনের সন্ধান মিলেছে যশোরে। তাদেরকে উদ্ধার করে কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে রাখা হয়। রাতেই ঢাকায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আগামীকাল শনিবার দুপুরে রাজধানীর শ্যামলী ডিসি অফিসে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে খালার বাসা থেকে ব্যাগে কাপড় নিয়ে একে একে বের হন 2 এসএসসি পরীক্ষার্থী সহ ইন্টারমিডিয়েট পড়ুয়া 3 বোন। নিখোঁজের পর তাদের খালা সাজেদা নওরিন আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। জয়পুরহাটের খেতলালে স্কুলের পরিচালনা কমিটির সদস্য রফিকুল ও তার বন্ধু শাহিনুরের যৌন নির্যাতনের ঘটনায় অপমান সইতে না পেরে মিলি নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, থানায় মামলার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় অভিমানে আত্মহত্যা করেছেন মিলি। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আলমগীর চৌধুরী তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিহতের পরিবার জানায়, গেল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্কুলের পরিচালনা কমিটির সদস্য রফিকুল ও তার বন্ধু শাহিনুরের যৌন নির্যাতনের শিকার হয় মিলি। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে গেল 8 নভেম্বর খেতলাল থানায় মামলা করে মিলির বাবা। গেল রোববার মিলি জয়পুরহাট আমলি আদালতের বিচারকের কাছেও নির্যাতনের ঘটনার জবানবন্দিও দেন, কিন্তু ঘটনার 10 দিনেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। উল্টো মিলির পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল অভিযুক্তরা। পরে অপমান সইতে না পেরে বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মর্যাদাকে তুলে নিয়ে আসে, আবার ঘুরে লেগেছে নামে দেব বুকে হাতে তুলে দিয়েছে, কোথায় ছাদের উপর যাও, ছাদের উপর বলে অনেকটা নাচড়া করছে, চিল্লাচিল্লি করে রাখছে, নামে আছে, আসে চলে আসে বাড়ি। অকালে মৃত্যু হবে, আমরা এটা কেউ মেনে নিতে পারছি না। এক বদমাইশের জন্য এই অবস্থা, আমরা সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। বিগত 7 তারিখে তার স্কুলে একটা অনুষ্ঠান হয়। মেয়েটা আমাদের ছিল বুদ্ধি প্রতিবন্ধী, তো অনুষ্ঠান করতে গিয়ে ওনাকে ওই স্কুলেরই সদস্য, কমিটির সদস্য, ম্যানেজিং কমিটির রফিকুল ইসলাম, আর একজন হলো সদস্য শাহিনুর, বটকারা বাড়ি, এরা মেয়েটাকে স্কুল ছাদে উঠায় নিয়ে গেছে, নিয়ে যা তাকে ধস্তাধস্তি করছে। যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার সুষ্ঠু বিচার আমরা চাই। আর মামলার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাম্মী আক্তার মিলিকে ইফটিজিং করার জন্য একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে আসামি গ্রেপ্তারের ব্যাপারে আমরা সচেষ্ট হই। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভাড়া নৈরাজ্য ও ঠুনকো অজুহাতে ধর্মঘট ডাকায় ঘটনার বাসের লাইসেন্স কিংবা রুট পারমিট বাতিল চান সাধারণ মানুষ।
যাত্রীরা বলছেন মানুষকে জিম্মি করে একের পর এক অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন আর চলতে দেওয়া উচিত নয়। যদিও মালিকপক্ষ বলছে সরকার নির্ধারিত নতুন ভাড়া আদায় করতে গিয়ে নানা সংকট তৈরি হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট ডাকতে হয়। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান আগের তুলনায় পরিস্থিতি এখন উন্নতির দিকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে মানুষের চলাচল সীমিত থাকে, কম চলে যানবাহনও, কিন্তু ভাড়া নিয়ে নৈরাজ্য কমে না। রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের সাথে বাসের স্টাফদের প্রতিনিয়ত বাড়ছে বাকবিতণ্ডা। অথচ প্রতিদিনই রাজধানীতে বাড়তি ভাড়া বন্ধে বিআরটির 8 থেকে 10টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, যেখানে জরিমানা করা হয় অনেক যানবাহন চালকদের। নির্বাহী হাকিমরা বলছেন আগের তুলনায় কমেছে ভাড়া নৈরাজ্য। তুলনামূলক পরিস্থিতি কিছুটা ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে। আজকে আমরা 10 থেকে 12টা গাড়ি দেখেছি এই পর্যন্ত সকাল থেকে, এর মধ্যে 3টা গাড়িকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। প্রায় 25টি গাড়িতে আমি অভিযান করেছি, তার মধ্যে মাত্র 8টা গাড়িতে আমি মামলা করার সুযোগ পেয়েছি। কিন্তু বাস্তবতা বলছে উল্টো। বেশিরভাগ যাত্রী বলছেন কিলোমিটার হিসাব বাদ দিয়ে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে তালিকা তৈরি করেছেন বাস মালিকরা। সেই তালিকা দেখিয়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। তারা কোনো কিলোমিটার কিংবা অন্য কোনোভাবেই তারা এইগুলো মানছে না। আমাদের কাছে 5 টাকার ভাড়া 15 টাকা চাইলে আমরা দিতে বাধ্য। উত্তরপাড়া থেকে 5 টাকা বেশি নিচ্ছে যাত্রাবাড়ি থেকে। ভাড়া নিয়ে এমন নৈরাজ্য বন্ধে যাত্রীরা প্রতিবাদ করলে নানা জায়গা বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। যাত্রীরা বলছেন সরকারের উচিত বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া। গাড়ির হেল্পারদের সাথে অনবরত ঝগড়া লেগে যাচ্ছে, এই বিষয়টা একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। সরকার একটা আইনগত নিয়ম নির্ধারণভাবে যেভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। তবে মালিকপক্ষ বলছে কিছু যাত্রীর অসৌজন্যমূলক আচরণের কারণে নিরাপত্তার জন্য ধর্মঘট ডাকেন শ্রমিকরা। বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এই বাড়তি সরকারের ঘোষণা, এই বাড়তি ভাড়া চাইতে যাইয়া যাত্রীরা হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার মালিকদেরকে লাঞ্ছিত করতেছে। এর কারণে হয়তো বা কোনো জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধ থাকার কথা থাকলেও তা এখনও কার্যকর হয়নি। সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ দেখা যায়নি বিআরটিএর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 10ম আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের মালেতে সরাসরি ফ্লাইট চালু করল দেশীয় এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এই রুটের উদ্বোধন অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবিলা করে দেশের এভিয়েশন খাত প্রায় শতভাগই ঘুরে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই গন্তব্য দেশটিতে মাত্র 5 লাখ মানুষের বসবাস, যার মধ্যে 1 লাখই বাংলাদেশি অভিবাসী। এই বিপুল সংখ্যক বাংলাদেশির যোগাযোগ সুবিধা মাথায় রেখে ঢাকা মালে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজকে ইউএস বাংলা 25,000 টাকায় মালদ্বীপ টু ঢাকায় শ্রমিক ভাইদেরকে আমরা আনতে পারছি। এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের আনন্দের ব্যাপার। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এই রুট চালুর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হলো। বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলো আবার ফ্লাইট শুরু করার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ রুটে দেশীয় এয়ারলাইন্সগুলোর ব্যবসা প্রায় শতভাগ পুনরুদ্ধার হয়েছে। আগামী 15 বছরে বাংলাদেশ এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। এই উদ্যোগের ফলে ঢাকা মালদ্বীপ সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত। With this development that our economic activities and people-to-people contact will be further improved, and also I believe that with this development that we will have more visitors as well as everyone gets a chance to visit the Maldives. উদ্বোধন অনুষ্ঠান শেষে রানওয়েতে ফিতা কেটে প্রথম ফ্লাইটটির দ্বার উন্মোচন করেন অতিথিরা। প্রাথমিকভাবে সপ্তাহে 3 দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা কর্তৃপক্ষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দখল দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী। 2 দফা উচ্ছেদের পরও এখনও নদীর 2 ধারে অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে কর্ণফুলীকে। জেলা প্রশাসক বলছে দ্রুত শুরু হবে আবারও উচ্ছেদ অভিযান। আর নগর বিশ্লেষক ও পরিবেশবাদীরা বলছেন প্রশাসন কঠোর হলে মিলবে সুফল। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। দুই ধারে এখনো 2000-এর বেশি অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে নদীকে। কয়েক দফা উচ্ছেদ অভিযান হলেও সেসব জায়গায় আবারও গড়ে উঠেছে নতুন স্থাপনা। জেলা প্রশাসক বলছেন অচিরেই শুরু হবে আবারও উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর 2 তীরে অবৈধ দখলদার যারা রয়েছেন, ভূমিদস্যু যারা রয়েছেন, তারা যত বড় স্থাপনাই করেন না কেন, খাস জায়গা বা সরকারি জায়গা দখল করে, নদীর তীর দখল করে কোনো স্থাপনা, সেটি যত বড়ই হোক, যত মূল্যবানই হোক, কোনো স্থাপনা আমরা রাখবো না। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রশাসন কঠোর না হলেই উচ্ছেদ অভিযানে তেমন সুফল আসবে না। আশাবাদী হতে চাই তিনি এটি কার্যকর করবেন এবং উৎখাতের পর জনগণের যে দখল সরকারের মাধ্যমে সেটিকে উনি রাখবেন। আর নদী বিশেষজ্ঞরা বলছেন সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি স্থাপনাও গড়ে উঠছে নদীর জায়গায়। দ্রুত উচ্ছেদ না করলে বুড়িগঙ্গার দশা হবে কর্ণফুলীও। এই যে 2186টা স্থাপনা, তার ভিতরে সরকারি 6টা। এখন প্রশ্ন হলো সরকারি বেসরকারি বলতে এখানে কথা নেই, প্রত্যেককেই কর্ণফুলী ছেড়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও থমকে আছে তা। কার্যকর উচ্ছেদের জন্য সব পক্ষের সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। প্রযুক্তি আমদানিকারক দেশ থেকে এখন প্রযুক্তি রপ্তানিকারক দেশ বাংলাদেশ। আইসিটি শিল্প রপ্তানি আয় এখন বিলিয়ন, 2025 সালের মধ্যে যা পৌঁছাবে $5 বিলিয়ন। রিশাদ হাসানের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদন দিন বদলের গল্পে আজ দেখবেন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম খান। 2008 সালের আগে দেশে আইসিটি শিল্পে রপ্তানি আয় ছিল মাত্র $26 মিলিয়ন। বর্তমানে তা দাঁড়িয়েছে $1 বিলিয়ন। এর নেপথ্যে রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। যদিও 1999 সালে প্রযুক্তি শিল্পের উন্নয়নের জন্য কাজ শুরুর পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে বিভিন্ন সরকারের আমলে তা চাপা পড়ে যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় এই স্বপ্ন রূপ নেয় বাস্তবে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা হাইটেক পার্ক, যেখানে একে একে বিনিয়োগ করে 33টি দেশি বিদেশি বৃহৎ প্রযুক্তি শিল্প কারখানা। অরিক্স বায়োটেক্স, ভাইব্রেন্ট, নোকিয়া এদের মধ্যে অন্যতম। হাইটেক পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলছেন, প্রযুক্তি আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এখানে ওই যে 44টা কোম্পানি এখন কাজ শুরু করে দিছে, তাদের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি হচ্ছে। $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি হচ্ছে। 15,000-এর মতো এখানে কর্মসংস্থান হয়েছে। শুধু বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে আগমনী নয়, পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলো যেন বিশ্বজয় করতে পারে সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের একটা জ্ঞানভিত্তিক 41 সালে একটা স্মার্ট নেশন গড়ে তোলা, উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং উন্নত অর্থনীতি বাংলাদেশ গড়ে তোলা, তারই কিন্তু ভিত্তি গত 12 বছরে রচিত হয়েছে। 2025 সালের মধ্যে দেশে আইসিটি শিল্পের রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নীত করতে চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু হাইটেক পার্ক 2015 সালে কাজ শুরু করা এই হাইটেক পার্কটি অল্প কয়েক বছরের ব্যবধানেই রপ্তানি করতে শুরু করেছে $1 বিলিয়ন এবং সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করেছে 15,000 মানুষের। আশপাশের এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি এই হাইটেক পার্ক অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেও। রিশাদ হাসান, নিউজ 24, কালিয়াকৈর, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। প্রযুক্তির যুগে মানুষকে বইমুখী করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে নজর কাড়া পাঠাগার। এমন উদ্যোগে খুশি বই প্রেমীরা। প্রশাসন বলছে এটি রক্ষণাবেক্ষণে নিয়মিত নজরদারি থাকবে। শেখ সফিউদ্দিন জিন্নার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বইয়ের সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্ক তৈরি করতে একসময় তরুণ শিশু কিশোরদের অবসর সময় কাটত বিভিন্ন পাঠাগারে। বর্তমানে প্রযুক্তির যুগে বই বা খেলাধুলার পরিবর্তে তরুণ শিশু কিশোরদের হাতে এখন মোবাইল। এমন প্রেক্ষাপটে মানুষকে বইমুখী করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে পাঠাগার। পাঠাগারটি ইতোমধ্যে সব শ্রেণী পেশার মানুষের নজর কেড়েছে। প্রতিষ্ঠান হওয়ার পরে সবাই এই লাইব্রেরিতে আসতেছে, ওই পাঠ বইয়ের সাথে এই বইও পড়তেছে। সবসময় এখানে বই পড়তে আসি, তো কালীগঞ্জের মাঝে এরকম একটা লাইব্রেরি, তো এটা আমাদের একটা দৃষ্টি আকর্ষণ করার মতো জায়গা। তথ্য প্রযুক্তির যুগে পাঠকরা বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ক্ষেত্রে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার হারিয়ে যাওয়া পাঠকদের ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে মনে করেন অনেকে। দৃষ্টিনন্দন এই পাঠাগারটি পাঠকদের
ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই পাঠাগারটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের কালীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শিবলি সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার প্রসার এবং জ্ঞান পিপাসু মানুষের কথা চিন্তা করে পাঠাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার দিকে যদি তাদেরকে কিছুটা ধাবিত করতে পারি আমরা, সেক্ষেত্রে হয়তো বা এখানে শিক্ষার মান কিছুটা উন্নয়ন হবে আর এখান থেকে হয়তো শিক্ষার আরো কিছুটা বাড়বে। এই পাঠাগার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরের গারো পাহাড়ে আরও একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে নালিতাবাড়ি উপজেলার পানিহাতা সীমান্তের মায়াঘাসি এলাকা থেকে এই বন্য হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। এদিকে গত 9 নভেম্বর শ্রীবর্দী উপজেলার মালাকোচা সীমান্ত এলাকা থেকে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বন আদালতে 4 জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। শেরপুর প্রতিনিধির তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে গারো পাহাড়ের পানিহাতা এলাকায় লোকালয়ে এসে ফসলের খেতে হানা দিচ্ছিল বন্য হাতির দল। ফসল হারিয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষকেরা। সব জমি সব দাম কিনে কেমন লাগবো, আমি কিনে খাই, আমার কোনো ব্যবস্থাই নাই। এর মধ্যে শুক্রবার ভোরে ফসলি ক্ষেতের পাশে একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকার খবর পায় বন বিভাগ। এসে দেখছি যে একটা মাঝারি ধরনের হাতি এখানে মারা গেছে। মানুষের প্রচুর ফসলাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিটি মনে হয় অসুস্থ হয়ে মারা গেছে কিনা আমার মনে হয় প্রতীয়মান হয় এরকম। এ নিয়ে 10 দিনের ব্যবধানে শেরপুরের গারো পাহাড় সীমান্তে 2টি হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল। কি কারণে হাতিটি মারা গেছে তা জানা যাবে তদন্ত করে। এখন আমরা ওইভাবে বুঝতে পারি নাই, তবে হলো যে যদি ভেটেরিনারি সার্জন আসেন, ওনারা নমুনা নিয়ে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে এটা বোঝা যাবে যে কিভাবে মারা গেছে সেটা। এর আগে গত 9 নভেম্বর শ্রীবর্দী উপজেলার মালাকোচা এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি। ওই ঘটনায় 4 জনকে আসামি করে মামলাও করে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদীতে একটি ব্রিজের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন 5 গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এ নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হয়নি। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দিকে ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদী আর উত্তর প্রান্তে ভারত সীমান্ত বিচ্ছিন্ন করে রেখেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের খাড়ামোড়া, রাঙাজান ও কোচপাড়া সহ 5 গ্রামের অধিবাসীকে। বেশিরভাগ সময় নদীতে পানি থাকে হাঁটু পর্যন্ত, আর একটু বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নদীটি। চরম দুর্ভোগে পড়েন 2 শতাধিক শিক্ষার্থী সহ 15,000 মানুষ। এখন একটু হালকা পানি আছে, তার জন্য নৌকা আছে, কিন্তু কত সময় যখন আরো পর্যন্ত পানি থাকে নৌকা থাকে না, ডিজে পার হয়। ছাত্রছাত্রী এই পার থেকে ওপার যেতে পারে না, ওই পারের লোক এই পারে আসতে পারে না বর্ষা হলে। নদীর 2 পাশে সরকারি বেসরকারি স্কুল সহ বেশ কিছু স্থাপনা থাকলেও স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীনের পর থেকে সেতুর দাবি জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। 65 সন থেকে এখানে আসছি, এই জোড়া পুল আমাদের খুব অসুবিধা, আমরা যাতায়াত করতে পারি না। নদীতে পানি বেশি থাকলে নদী পার হতে না পারায় নিশ্চিত হচ্ছে না এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা সহ মৌলিক অধিকারগুলো। বৃষ্টি হলে যে আমাদের কি একটা উপকার হবো, তাহলে সব দিকেই উপকার হবো, চিকিৎসা করতে পারবো, স্কুলেও মাদ্রাসা পোলাপান যেতে পারবো, মাদ্রাসাও যেতে পারবো। বর্ষার দিনে তো পার হওয়া যায়ই না, খালি মানুষও পার হওয়া যায় না, গাড়ি তো দূরের কথা। তবে বরাবরের মতোই আরও একবার আশ্বাস কর্তৃপক্ষের। এটা আমরা সল্ট স্টপ সার্ভে করে আমরা আমাদের হেডকোয়ার্টারে আমরা পাঠিয়েছি। হেডকোয়ার্টার ডিজাইন ইউনিটে এটা এটা পর্যালোচনা করে ডিজাইন করে দেন আমাদের কাছে এস্টিমেটের জন্য প্রেরণ করবে। আমরা এস্টিমেট কমপ্লিট করার পরে এটা আমরা অনুমোদনের জন্য পাঠাবো। আর আশ্বাস নয়, বরং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে নদীর ওপর সেতু। বদলে যাবে পাহাড়ি জনপথের জীবন। নিয়মিত বিদ্যালয়ে যেতে পারবে শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভাগ্যের পরিহাস বা অভিশাপ এবং চিকিৎসার অযোগ্য ধরে নির্মম পরিণতির দিকে যেতে হচ্ছে না মুগুর পা নিয়ে জন্মানো শিশুদের। ওয়াক ফর লাইফ প্রকল্পে পনসেটি পদ্ধতিতে এসব শিশুদের বাঁকা পা সোজা করে দিচ্ছেন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টরা। গত 12 বছরে দেশে 26,000-এরও বেশি শিশুর জীবন স্বাভাবিক করে দিয়েছেন তারা।
প্রচারণা ও সচেতনতা বাড়লে সব শিশুকে এই চিকিৎসার আওতায় আনা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর বাংলাদেশে এরকম 5,000 শিশু ক্লাব ফুট বা মুগুর পা নিয়ে জন্ম নেয়। পায়ের পাতা ভেতরের দিকে বাঁকা থাকায় বয়স যত বাড়তে থাকে ততই দুর্বিষহ হয়ে ওঠে এদের জীবন। 2009 সাল থেকে ওয়াক ফর লাইফ প্রকল্পে 50টি পদ্ধতিতে এদের চিকিৎসা শুরু হয়েছে। কুষ্টিয়া সহ দেশের 30টি জেলায় চলছে এই কার্যক্রম। সপ্তাহে একবার প্লাস্টারিং এর মাধ্যমে 5-6 সপ্তাহেই মুগুর পা ঠিক করে ফেলছেন চিকিৎসকরা। যারা এই পুরো প্রক্রিয়াটা সফলভাবে সম্পন্ন করেন তাদের সফলতার হার শতকরা 100 বলা যায়। কুষ্টিয়াতেই প্রায় 900 শিশুর মুগুর পা সোজা করে দিয়েছেন ওয়াক ফর লাইফের চিকিৎসকরা। তাদের সহযোগিতা করছে কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল। প্রতি রবিবার এখানেই শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। বাড়ির পাশে একজনের হয়েছিল, বললো যে ওই জায়গায় যাও, ঠিক হয়ে যাবে নি, চিন্তা করার দরকার নেই। তারপরে আমরা এই জায়গায় আইছি। সবটা করা হয়েছে, করার পরে এখন আমার বাচ্চা আল্লাহ দিলে সুস্থ হয়ে উঠছে। প্রচারণা বাড়লে বাড়বে সচেতনতা। তখনই এই চিকিৎসার ক্ষেত্র আরো প্রসারিত করতে চান হাসপাতাল কর্তৃপক্ষ। যারা জানেই না যে এরকম একটা চিকিৎসা আছে তারা এই আজকে নিউজ 24 মাধ্যমে জানতে পারবে, এবং আমাদের যে রোগী দেখে আসলেন এর 2 গুণ 3 গুণ রোগীও কিন্তু আমরা ভবিষ্যতে এসে আপনারা দেখতে পাবেন। দরিদ্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এই চিকিৎসা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে শফি মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও 10 জন আহত হয়েছে এবং এদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ গ্রাম ও রাহেলা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন ও রাহেলা গ্রামের মোশাররফ হোসেন লোকজনের কথা কাটাকাটি হয়। এর জোর ধরে শুক্রবার সকালে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়। এ সময় আহতদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আলমগীর হোসেনের পক্ষের শফি মিয়া চিকিৎসক মৃত ঘোষণা করে। এছাড়া 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিত্যপণ্যের দামে অসহায় ক্রেতারা। শীতের প্রায় সব সবজি বাজারে আসলেও কেনার সামর্থ্য নেই সাধারণ ক্রেতাদের। বেশিরভাগেরই দাম চড়া, স্বস্তি নেই মাছের দামেও। দাম বাড়ার পেছনে নতুন অজুহাত পরিবহনের বাড়তি ভাড়া। তবে এসব অজুহাত দূরে রেখে ক্রেতাদের জোর দাবি যে কোনো মূল্যে দাম নিয়ন্ত্রণের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সবজি কেনার জন্য আদর্শ সময় বিবেচনা করা হয় শীতকালকে। নানা রঙের সবজিতে এ সময়ে সাজানো থাকে সবজির দোকানগুলো। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, নতুন আলু, এমন সব ধরনের শীতকালীন সবজি এখন চোখে পড়বে রাজধানীর বাজারগুলোতে। তবে তাতে কি, দামের নিয়ন্ত্রণ নেই কারো হাতেই। এখনো 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। নতুন আলু কিংবা টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। 20-30% এখন আপনার এক্সট্রা খরচ যাচ্ছে। এখন সবকিছুতে বেশি জানি, অনেক দাম। 500 টাকার নিচে কোনো বাজার হয় না। আস্তে আস্তে মানে দিন যাচ্ছে আর কমতেছে, 10 টাকা 20 টাকা কেজিতে। হ্যাঁ, সবজির অস্বস্তি দীর্ঘায়িত হচ্ছে মাছের বাজারে এসে। সাধারণ মানুষের হাতের নাগালে মাছ পাওয়াই যেন বড় দায় এখন। রূপালী ইলিশ রয়েছে প্রচুর, তবে তাতে কি, দাম এখনো 1100 থেকে 1200 টাকা কেজি। দেশি মাছের দামও আকাশ ছোঁয়া। দেশি মাছের মাছ পাওয়া যায় না, জালে রেখে দিলে জালে মাছ ওঠে না। মাছের দাম বাজারে বেশি, এখন কি করার আছে। 1100 টাকা কেজি চিংড়ি। আমরা দাম একটু কমাই দিলে আমরা খাইতে পারি, চলতে পারি। আবারও বাড়তে শুরু করেছে সবচেয়ে প্রয়োজনীয় চালের দাম। আর আগে থেকে বেড়ে যাওয়া নিত্যপণ্য এখনো কমে আসেনি, উল্টো বেশ খানিকটা বেড়েছে আটা ময়দার দাম। যাতায়াত খরচ বা পরিবহন খরচে আপনার একটু বেশি লাগে, তো এই জন্য হয়তো বাড়তে পারে। সবার কথা চিন্তা করে আমাদের বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আমাদের সাধারণ মানুষের উপর প্রভাব অনেক বেশি এবং জীবন পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। বাজারে একমাত্র স্বস্তির জায়গা এখন মুরগির দোকানগুলো। কেজিতে প্রায় 50 টাকা কমেছে সোনালী মুরগির দাম, পাশাপাশি কমেছে ব্রয়লারের দামও। তবে দেশি মুরগির দাম রয়েছে অনেকটা অপরিবর্তিত। পাকিস্তানি সোনালী মুরগি যেটা, এটা হচ্ছে 250 টাকা কেজি। মোটামুটি ঠিক আছে, মুরগির দামটা ঠিক আছে। ক্রেতাদের জোর দাবি বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক।
2 দশকে বিশ্বের সম্পদ বেড়েছে 3 গুণ, যার নেতৃত্বে চীন। এর পরের অবস্থান যুক্তরাষ্ট্রের। তবে অবাক করা বিষয়, বিশ্বের বেশিরভাগ সম্পদ মাত্র 10% ধনী পরিবারের হাতে। সাম্প্রতিক নানা পরিসংখ্যান বলছে গেল 20 বছরে ধনীরাই আরও ধনী হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি পরিবর্তনে বিশ্ব সম্পদের সুষম বণ্টনের ওপর জোর দেওয়া জরুরি। আসমা তুলির ডেস্ক রিপোর্ট। বিভিন্ন সমীক্ষা বলছে 2000 সালের দিকেও চীনের সম্পদ ছিল মাত্র $7 ট্রিলিয়ন, অথচ বর্তমানে এশিয়ার এই দেশটির সম্পদ সবাইকে ছাপিয়ে $120 ট্রিলিয়ন পৌঁছে গেছে। তাই তো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ধনী দেশ এখন চীন। তবে অর্থনীতিতে চীনের এমন দ্রুত উত্থানে এশিয়া তথা দরিদ্রদের খুব বেশি লাভ না হলেও পকেট ভারী হচ্ছে গুটি কয়েক ধনাঢ্য পরিবারের। সাম্প্রতিক নানান পরিসংখ্যান বলছে 2020 সালে বিশ্বের নিট সম্পদ অকল্পনীয়ভাবে বেড়ে $514 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যেখানে 2000 সালে এই সম্পদ ছিল $156 ট্রিলিয়ন। অর্থাৎ এই 20 বছরে বৈশ্বিক সম্পদ বেড়েছে 3 গুণ। এই সম্পদে একক দেশ হিসেবে সবচেয়ে বড় শেয়ার চীনের, কারণ বিশ্বের প্রায় 1/3 আয় আসছে এই দেশটি থেকে। একই সময় যুক্তরাষ্ট্রের সম্পদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে $90 ট্রিলিয়ন। তবে এই দুই দেশের 2/3 সম্পদ শীর্ষ 10% পরিবারের হাতে। বিশ্বের বেশিরভাগ সম্পদও এই পরিবারগুলোর কবজায়, অর্থাৎ ধনীরাই ক্রমাগত সম্পদের মালিক হচ্ছেন। বাজার অর্থনীতির উপর নির্ভর করতে যে বিভিন্ন দেশ যেভাবে তাদের ব্যবস্থাপনা করছেন, তাতে করে রাজস্ব নীতি বলি, মুদ্রানীতি বলি, তাদের যে আর্থিক বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা নীতি বলি, বন্টন নীতি বলি, এগুলোর মাধ্যমে যারা নাকি কম আয়ের মানুষ বা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, তারা যেসব সুযোগ সুবিধা নিতে পারছে, মালিকানা যাদের করায়ত্ত, তারাই কিন্তু বেশি এগুলোর সুযোগ নিচ্ছে। তার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন দেশে এই প্রবৃদ্ধির যে বন্টন, সে বন্টনের বড় ধরনের পার্থক্য থেকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির এক গবেষণা বলছে বিশ্ব সম্পদের 68% রিয়েল এস্টেট খাতের সাথে যুক্ত। বাকি সম্পদ রয়েছে যন্ত্রপাতি ও সরঞ্জাম, অবকাঠামো, পেন্টেড ও বুদ্ধিভিত্তিক খাতে। গবেষণায় আরও বলা হয়েছে গত 2 দশকে সম্পদের ঊর্ধ্বগতি বিশ্বের মোট দেশজ উৎপাদন জিডিপির বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি আয়ের তুলনায় সম্পদের দাম দীর্ঘমেয়াদে গড়ের চেয়েও 50% বেশি বেড়েছে। তাই সম্পদের এমন বৃদ্ধির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অর্থনৈতিক সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। আসমা তুলি, নিউজ 24। তালেবানের শাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান। শীতকে ঘিরে সংকট আরও তীব্র হচ্ছে, হাহাকার ত্রাণ শিবিরেও। এমন পরিস্থিতিতে দেশটিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ। জাতিসংঘ বলছে তালেবান ক্ষমতা গ্রহণের পর অন্তত 34 প্রদেশে ছড়িয়ে পড়েছে আইএস। অবশ্য সংকট সামলাতে কূটনৈতিক দেন দরবারের চেষ্টায় তালেবান নেতারা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। তালেবানদের আফগানিস্তান দখলের পর 3 মাস পার হয়েছে, তবে বলতে হয় ভাগ্য সুপ্রসন্ন নয় তাদের। খুব দ্রুত অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয়ের মধ্যে ভেঙে পড়ার পথে কাবুল। বর্তমানে 10 মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে, 30 লাখ আফগান শিশু বিভিন্ন রোগে আক্রান্ত, 7 লাখ আফগান নারীও অপুষ্টির শিকার। সাথে দেখা দিয়েছে শীতের তীব্রতা। সহায়তার ভাণ্ডার যে শূন্য, তারও ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। দেখুন, আফগানে ত্রাণ সহায়তা কমে আসছে, হাসপাতাল আর সহায়তার বুথগুলো তো হাহাকার। সহায়তা ছাড়া অল্প সময় আমাদের কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হব। একদিকে যখন মানবিক সংকট তীব্র, তখন মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। সাম্প্রতিক সময়ে আইএসের একের পর এক হামলায় আতঙ্কিত আফগানবাসী। জাতিসংঘের রাষ্ট্রদূত জানিয়েছেন অন্তত 34টি প্রদেশে এখন ঘাঁটি গেড়ে বসেছে আইএস। Another major negative development. তালেবান আইএস রোধে ব্যর্থ হয়েছে। দেশটির প্রতিটি প্রদেশে দ্রুতই এই সন্ত্রাসের শেকড় বিস্তার লাভ করছে। বিশ্বের অধিকাংশ দেশ আফগানিস্তানের সাথে যোগাযোগ কমিয়ে দিলেও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে তালেবানের চেষ্টার কমতি নেই। সম্পর্ক গভীর হচ্ছে ইরানের সাথে।
ত্রাণ সহায়তার জন্য দেন দরবার করছে আন্তর্জাতিক মহলে। এমনকি আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফেরত পেতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছে তালেবান। অন্যথায় শরণার্থীর ঢল ঠেকাতে আন্তর্জাতিক মহলকে প্রস্তুত থাকার কথাও বলছেন তারা। তবে বড় সহায়তা ছাড়া আফগান জনগণকে সামাল দিতে তালেবানের একার চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ বলছে আফগান জনগণের দ্রুত বৈশ্বিক সাহায্য প্রয়োজন, নইলে মৃত্যু হতে পারে অসংখ্য মানুষের। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুক্রবার 85 মিনিটের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট পদে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা এটি প্রথম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে 1 ঘন্টা 25 মিনিট অচেতন ছিলেন। তার আগে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন। আর বাইডেনের এই পরীক্ষার সময় হ্যারিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের অফিসে বসেই কাজ চালিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, চেকআপ শেষে প্রেসিডেন্ট বাইডেন ভালো আছেন এবং তার দায়িত্ব পালন আবার শুরু করেছেন। তবে শারীরিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইডেন হাসপাতালেই থাকবেন। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।